হ্যাঁ গো, কোথায় গেলে? তাড়াতাড়ি শুনে যাও। আরে কি হলো, চেঁচাচ্ছ কেন? প্রতিদিন তোমার এই ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। কি বললে তুমি? আমি ঘ্যান ঘ্যান করি? থাকবো না আর এ বাড়িতে। আমি আজই বাবার বাড়িতে চলে যাব। কোনো লাভ নেই, আবার ফিরে আসতে হবে। তাই এ কথা আর বলো না। কেন ডাকছিলে তাই বলো। প্রতিদিন এত এত খাবার খেয়ে তো মোটা হয়ে যাচ্ছ। যাও, বাহিরে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে আসো। না হলে এত বেশি মোটা হয়ে যাবে যে পরে আর হাঁটতেই পারবে না। ও, আমি সুখে থাকি এটা তোমার ভালো লাগে না তাই না? তাই আমাকে দিয়ে কাজ করাতে চাও? আমি এত কথা শুনতে চাই না বাপু। এখন তাড়াতাড়ি কাজে যাও। দেখো কোনো কাজের ব্যবস্থা করতে পারো কিনা। এত অলস মানুষ কোথাও দেখিনি। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর বকবক করতে হবে না। আমি যাচ্ছি। সারাটা দিন কথা বলতেই থাকে, আর একটু হলেই তো মুখ দিয়ে খই ফুটতো। এ কথা বলেই লালু বাহিরে বেরিয়ে পড়ে আর হাঁটতে থাকে। আরে, আমার তো কোনো কাজ করতে ভালোই লাগে না। আর গিন্নি সারাদিন শুধু চেঁচায়। ইস, কি যে করি। আরে, ওই তো, ওই গাছের নিচে একটা সাধু বাবাকে দেখতে পাচ্ছি। আমি বরং ওনার কাছে গিয়ে কিছু সাহায্য চাই। সাধু বাবা, আরে ও সাধু বাবা, আপনি এখানে বসে কি করছেন? ও সাধু বাবা! চুপ কর! তোর এত বড় সাহস, তুই আমার ধ্যান নষ্ট করলি? ও, আপনি ধ্যান করছিলেন? আর আমি তো ভাবছিলাম আপনি ঘুমোচ্ছিলেন। আমায় আপনি ক্ষমা করে দিন সাধু বাবা। ঠিক আছে ঠিক আছে, এবার বল আমায় এত ডাকছিলি কেন? সাধু বাবা, আপনি আমায় একটু সাহায্য করুন। আমায় বাঁচান, আমার বউয়ের হাত থেকে বাঁচান সাধু বাবা। কেন রে, তোর বউ আবার তোকে কি করলো? আমার বউ আমায় শুধু কাজের কথা বলে, কিন্তু আমার তো কাজ করতে ভালো লাগে না। আমি তো শুধু ঠিক আছে, তুই এবার বাড়িতে চলে যা। গিয়ে দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। সত্যি সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। বাবা, অনেক ভালো লাগছে। আমার ঘুম নষ্ট করেছিস তাই না? এবার বাড়িতে গিয়ে দেখ কি হয়। ও মা গো, ও বাবা গো, হে আমার কি হয়ে গেল? এক মাথা থেকে যে 7টি মাথা হয়ে গেল। এবার আমার কি হবে? হা হা হা। আরে, কি হলো? গিন্নি এভাবে কান্না করছে কেন? ও, মনে হয় সাধু বাবার জাদু কাজে লেগে পড়েছে। যাই, গিন্নিকে গিয়ে জিজ্ঞেস করি। গিন্নি, আরে ও গিন্নি, আরে কি হয়েছে তোমার? বেরিয়ে এসো। ওগো, বাঁচাও আমাকে। একে, এ তোমার অবস্থা হলো কি করে? তোমার মাথা তো দেখছি 7টা হয়ে গেছে, কিন্তু কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। এভাবেই লালু ও তার বউ কথা বলতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। ভেবেছিলাম বউয়ের আর কথা শুনতে হবে না, এখন তো দেখছি সব উল্টো হয়ে গেল। হায় হায় ভগবান!
এখানে বসে বসে কি ভাবছো শুনি? তাড়াতাড়ি কাজ করতে চলে যাও, তারপর বাজার করে নিয়ে আসবে। এরপর মোড়লের বাড়িতে যাবে, কারণ মোড়ল মশাই তোমায় ডেকেছেন। হয়েছে হয়েছে, এবার চুপ করো। একবার নয় দুবার নয়, এ তো 7 মাথা থেকে 7 বার কথা বলো। আমি সব কিছু শুনেছি, এবার আসি আমি। এ কথা বলে লালু বাড়ি থেকে বের হয়ে গেল আর প্রথমেই মোড়লের বাড়িতে গেল। মোড়ল মশাই, আপনি নাকি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আমি এসব কি শুনছি? তোর বউ নাকি 7 মাথার বউ হয়ে গেছে। তোর বউয়ের নাকি 7টি মাথা। এ কথা তো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে রে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি একদম ঠিকই শুনেছেন। আমার বউয়ের 7টি মাথাই হয়েছে। এসব কি বলছিস রে? এ যে বড় বিপদ। শুধু বিপদ নয়, মহা বিপদ। কিরে, কিছু বললি নাকি? না না মোড়ল মশাই, কিছু বলিনি। আমি এবার আসি। এ কথা বলে লালু সেখান থেকে চলে গেল। লালুর এভাবেই দিন যেতে লাগলো। লালু তার বউয়ের সব কথাই শুনতো। এভাবেই কেটে যায় 1 বছর। আর একদিন সেই সাধু বাবা লালুর বাড়িতে আসে। বাড়িতে কেউ আছে? মারে, আমায় একটু জল দে তো। আরে সাধু বাবা, আপনি এখানে? আপনাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কেন রে, তুই আবার আমায় এত খুঁজিস কেন? তাহলে বলছি, গিন্নি, ও গিন্নি, এদিকে এসো তো। আরে কি হলো? এভাবে ডাকলে কেন? তুমি এখনো কাজে যাওনি যে? আর কখন যাবে শুনি? তোমার সাথে না চাচালে কি আর তোমার ভালো লাগে, তাই না? এখন বলো, ডাকছিলে কেন? আমার কাজ হয়ে গেছে। দেখলেন তো সাধু বাবা, এই 7টা মাথা দিয়ে এভাবেই কথা বলতে থাকে। আপনার কথা মতো বাড়িতে এসে দেখি আমার বউয়ের এই অবস্থা। আপনি আমার বউকে বাঁচিয়ে দিন সাধু বাবা। হ্যাঁ, এবার আমি সব কিছুই বুঝতে পেরেছি। তুই আমার ধ্যান ভেঙেছিলি, তাই তোর এত বড় শাস্তি দিলাম। সকালে উঠেই দেখবি তোর বউ একদম ঠিক হয়ে গেছে। এবার আমাকে জল দে। তারপর লালুর বউ সেই সাধু বাবাকে জল এনে দিল। আর জল খেয়ে সেই সাধু বাবা সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা। হ্যাঁ গো, তুমি কোথায় গেলে? এই দেখে যাও, আমি একদম ঠিক হয়ে গেছি। আরে তাই তো, তুমি তো দেখছি একদম ঠিক হয়ে গেছো। সাধু বাবা, তোমায় অনেক ধন্যবাদ। তুমি আমায় বাঁচালে। বাঁচালে মানে? কিসব বলছো তুমি? না গো গিন্নি, কিছু নয়। এবার আমায় খেতে দাও তো, আমায় আবার কাজে যেতে হবে। আচ্ছা দিচ্ছি। লালুর বউ লালুকে খাবার এনে দিল। আর লালু খাবার খেয়ে সেখান থেকে কাজে চলে গেল। এবার আর কোনো অসুবিধা নেই। 7 মাথার বউ থেকে বেঁচে গেলাম। ভগবান আমায় বাঁচিয়ে নিলেন। এরপর থেকে লালু সব কাজ করত। আর এভাবেই তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। একদিন এক জ্যোৎস্না ভরা রাতে শান্ত সমুদ্র স্রোতের মধ্যে একটি মৎস্যকন্যা বাস করত।
সে সমুদ্রের পাশে একটি বড় পাহাড় ছিল। সেখানেই মৎস্যকন্যা সুখেই থাকতে লাগলো। মৎস্যকন্যা মাঝে মাঝেই সেই পাহাড়ের কিনারায় আসতো, আর এভাবেই মৎস্যকন্যার দিন কাটতো। আর সেই সাগরের পাশে ছিল একটি গ্রাম। সে গ্রামে থাকতো অনেক মানুষ। গিন্নি, ও গিন্নি, আমি সাগরে মাছ মারতে গেলাম। সে কি গো, তুমি কালই তো অনেকগুলো মাছ মেরে নিয়ে এলে, আজ আবার মাছ মারতে যাচ্ছ যে? আরে আর বলো না, সেই সাগরে তো অনেকগুলো মাছ আছে। যখনই জাল ফেলি তখনই অনেকগুলো মাছ উঠে আসে। আর মাছ দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না। তাই তো আজকেও মাছ মারতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি এবার যাচ্ছি তাহলে। এই বলে রমেশ জাল নিয়ে সেখান থেকে চলে গেল। আর সে সাগরে গিয়ে অনেক মাছ মারতে লাগলো। রমেশ যখনই জাল ফেলতো তখনই তার জালে অনেকগুলো করে মাছ উঠতো। বাহ বাহ, কত মাছ! এভাবে প্রতিদিন মাছ মেরে বাজারে বিক্রি করলে তো আমি আস্তে আস্তে বড়লোক হয়ে যাব। হা 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 হা। যাই, আজ বরং বাড়িতে চলে যাই। এরপর রমেশ সেই মাছগুলো নিয়ে সেখান থেকে বাজারে চলে গেল। আর সে মাছগুলো সব বিক্রি করে দিল, আর অনেকগুলো টাকা পেল। সেই টাকা নিয়ে রমেশ বাসায় চলে এলো। তখন রমেশ তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখে যাও দেখে যাও। আরে কি হলো গো, এভাবে ডাকছো কেন? তোমাকে আজ এত খুশি খুশি লাগছে মনে হয়, কি হয়েছে বলো তো? আরে গিন্নি, আজ তো আমার অনেক লাভ হয়েছে। আজ যে মাছ বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি। তাই নাকি গো? সত্যি বলছো তুমি? দাও দাও, টাকাগুলো আমাকে দাও, আমার কাছে রেখে দেই। এই নাও, টাকাগুলো ভালোভাবে রেখে দাও। এরপর রমেশের বউ সেই টাকাগুলো নিয়ে ঘরে চলে গেল। এভাবে রমেশের সুখে দিন কাটছিল। অন্যদিকে সেই সাগরে থাকা মৎস্যকন্যাটি বলতে লাগলো, আমাকে এই কিনারায় সব সময় আসতে হবে, কারণ এই পাহাড়ে যে আমার গুপ্তধন আছে, আর সেগুলো সব সময় দেখাশোনা করতে হবে। সেই গুপ্তধন যে সব আমার। আমি আজকেও সাগরে গিয়ে মাছ মারবো। বৃষ্টির কারণে হয়তো আজকে অনেক বেশি মাছ পাওয়া যাবে। আজ তো অনেক বৃষ্টি পড়ছে, আর তুমি যে সেদিন মাছ বিক্রি করে টাকাগুলো পেয়েছো, তা দিয়ে তো আমাদের অনেক দিন চলে যাবে। না গো, আমি যে অনেক বড় লোক হয়ে যাব, আমার তো ভাবতেই অনেক খুশি লাগছে। যাই, তাড়াতাড়ি চলে যাই। এই বলে রমেশ সেই সাগরের তীরে যেতে লাগলো। আর এবার অনেকগুলো মাছ মেরে বাসায় আসলো। এভাবে প্রতিদিন এত মাছ দেখে রমেশের অনেক লোভ জাগলো। এভাবেই কেটে গেল অনেক দিন। একদিন সাগরের তীরে একটি বৃদ্ধা বসে বসে কান্না করছিল। সেই কান্নার আওয়াজ মৎস্যকন্যা শুনতে পেল। আরে, কে এভাবে কান্না করছে? মনে হচ্ছে কান্নার আওয়াজটা সাগরের তীর থেকেই আসছে। যাই, গিয়ে দেখি তো। আরে, ওই তো, ওখানে তো একটি বৃদ্ধাকে দেখতে পাচ্ছি। উনি হয়তো এভাবেই কান্না করছে। যাই, গিয়ে দেখে আসি ওনার কি হয়েছে, এভাবে কান্না করছে কেন।
এরপর মৎস্যকন্যা সে বৃদ্ধাটার কাছে এসে বৃদ্ধাকে বলতে লাগলো, এই যে বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি এভাবে কান্না করছেন কেন? আমাকে বলুন, কি হয়েছে? আমি যে অনেক অভাবে আছি। আজ দুদিন থেকে না খেয়ে আছি। আমার সন্তান যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। আসলেই তো আপনার সন্তান এই কাজটি একদম ঠিক করেনি। অনেক বড় একটি অন্যায় করেছে আপনার সাথে। এভাবে মৎস্যকন্যা আর সে বৃদ্ধা কথা বলতে লাগলো। আর সেই সময় রমেশ সেই তীরের দিকেই আসছিল। তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে রমেশ বলতে লাগলো, আরে, ওখানে তো একটি মৎস্যকন্যা আর একটি বৃদ্ধাকে কথা বলতে দেখছি, কিন্তু তারা দুজন কি নিয়ে এত কথা বলছে? শুনি তো, একটু এগিয়ে শুনি তো, তারা কি বিষয় নিয়ে এত আলোচনা করছে। এরপর সে রমেশ সবগুলো ঘটনা দেখতে লাগলো। আপনি কোনো চিন্তা করবেন না বুড়িমা, আমি আপনাকে সাহায্য করব। এই বলে মৎস্যকন্যা সে পাহাড়ের দিকে গেল আর সেখান থেকে এক কলসি মোহর এনে বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধা সেই মোহরগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল। আর এ সকল ঘটনা দুষ্ট রমেশ দেখে ফেলল। ও, তাহলে এই ব্যাপার। এই পাহাড়েই তাহলে মৎস্যকন্যার গুপ্তধন আছে। তাহলে তো আমাকে এই গুপ্তধনগুলো চুরি করতেই হয়। মৎস্যকন্যা আর ওই বুড়ি চলে গেলে আমি সেই গুপ্তধনগুলো চুরি করে নিয়ে আসবো। কিছুক্ষণ পরেই মৎস্যকন্যা পানিতে চলে গেল আর বুড়িমা সেই এক কলসি মোহর পেয়ে খুশি হয়ে বাড়িতে গেল। আর সেই সময় রমেশ একটি নৌকা করে সে পাহাড়ের কাছে এলো আর সে গুপ্তধনটি চুরি করলো। আমি এবার অনেক বড় লোক হয়ে যাব। আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে। যাই যাই, এবার তাড়াতাড়ি পালিয়ে যাই। এরপর রমেশ নৌকা নিয়ে বাড়ির দিকেই যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে মৎস্যকন্যা আবার পাহাড়ে তার গুপ্তধন দেখার জন্য এলো, কিন্তু সেখানে মৎস্যকন্যা কোনো গুপ্তধন দেখতে পেল না। আরে, কে হলো? আমার গুপ্তধন কোথায় গেল? কে চুরি করলো আমার এই গুপ্তধন? যেই আমার গুপ্তধন চুরি করুক না কেন, সে কখনোই আমার গুপ্তধন নিয়ে যেতে পারবে না। আমি তাকে অভিশাপ দিলাম। মৎস্যকন্যার অভিশাপ গিয়ে রমেশের উপর পড়লো। রমেশ তখন সাগরের মাঝামাঝি পথে। তখনই সেই নৌকাটি অনেক নড়াচড়া করতে লাগলো। আরে 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 আরে, এ কি এ কি এ কি হচ্ছে? নৌকাটি এত, আহ 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 আমি তো পড়ে যাব। আহ রমেশ নৌকা সহ পানিতে ডুবে গেল। আর অনেক গভীর পানি ও স্রোত থাকার কারণে রমেশ ভালোভাবে সাঁতার কাটতে পেল না, যার কারণে সে পানির নিচে ডুবে মারা গেল। এতে করে রমেশ সে গুপ্তধন পেল না, আর সাথে করে নিজের জীবনও হারিয়ে ফেলল। একটি গ্রামে বাস করত এক গরিব চাষা। তার নাম ছিল শ্যামল। সে অনেক কষ্টে দিন কাটাতো। জমিতে চাষাবাদ করে যা রোজগার হতো তা দিয়ে তার সংসার চলতো। একদিন শ্যামলের বউ শ্যামলকে বলতে লাগলো, কি ব্যাপার, জমিতে যে নতুন কিছু চাষ করতে হবে, এ নিয়ে কিছু ভেবেছো কি? এ নিয়ে আর কি ভাববো বলো তো? আমার কাছে তো কোনো টাকা নেই। জমি চাষ করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এতগুলো টাকা আমি কোথায় পাবো? তুমি এক কাজ করো, মহাজনের কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে এসো। তারপর সে টাকা দিয়ে জমিটা চাষাবাদ করো। এটা না করলে যে আমাদের না খেয়ে মরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মহাজনের বাড়িতে যাচ্ছি। দেখি কিছু টাকা পাই কিনা।
এই বলে শ্যামল বাড়ি থেকে বের হয়ে মহাজনের বাড়িতে যেতে লাগলো। আর কিছুক্ষণ পর মহাজনের বাড়িতে পৌঁছে মহাজনকে ডাকতে লাগলো। মহাজন সাহেব, ও মহাজন সাহেব, বাড়িতে আছেন? আরে কি হলো, এভাবে ডাকছিস কেন? মহাজন সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আরে বল, কি কথা বলবি? আমাকে যদি কিছু টাকা ধার দিতেন তাহলে অনেক উপকার হতো, পরে আপনার টাকা পরিশোধ করে দেব। তবে এই নে 25 টাকা, তাড়াতাড়ি শোধ করে দিবি, আর না হলে কিন্তু সুদে আসলে বেশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এসব বলে শ্যামল 25 টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর শ্যামল সে টাকা দিয়ে জমি চাষাবাদ করলো। আস্তে আস্তে অনেক দিন কেটে গেল, কিন্তু শ্যামল সেই টাকা পরিশোধ করলো না। আর একদিন মহাজন গরিব চাষা শ্যামলের বাড়িতে এলো। কে রে শ্যামল, বাইরে আয় তাড়াতাড়ি। আরে মহাজন যে, আপনি এখানে কি মনে করে? কি মনে করে এসেছি কিছুই কি বুঝতে পারছিস না? আমার টাকা কবে ফেরত দিবি? হ্যাঁ, ও মহাজন, আপনার টাকা আমি কালকেই দিয়ে দিব। আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান, আমি আগামীকালের মধ্যেই আপনার টাকা বাসায় পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। এরপর মহাজন বাসায় চলে গেল। পরদিনও মহাজন কোনো টাকাই পেল না। এভাবে আরো কিছুদিন চলে গেল। টাকা না দেওয়ার কারণে 25 টাকা সুদে আসলে 500 টাকার মতো হয়েছে। মহাজন সে টাকা না পাওয়ার কারণে সে গরিব চাষা শ্যামলের নামে বিচার দেওয়ার কথা বলে। এসব কথা শুনে শ্যামল মহাজনকে বলে, মহাজন সাহেব, আমি আপনাকে 100 টাকা দিচ্ছি, বাকি টাকা পরে দিয়ে দিব। তবু আপনি আমার নামে বিচার দিবেন না? না না, এই 100 টাকা দিয়ে কিছু হবে না। আমি সব টাকা একসাথেই চাই, কিন্তু এই 100 টাকা আমি অনেক কষ্টে জমিয়েছি, আর বাকি টাকা পরে দিয়ে দিব। কিন্তু সে মহাজন কিছুতেই রাজি হলো না, আর শ্যামলকে জেলে পাঠানোর কথা ভাবলো। আর এই চাষার নামে বিচার জানালো। এমন সময় শ্যামলা মাথায় চশমা, চোখে তোখর বুদ্ধি এক উকিল এসে শ্যামলকে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। আমি আপনার হাতে পায়ে পড়ি, আমাকে বাঁচিয়ে নিন। তবে শোনো, আমার ফোন দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা টো কথা বলো না। সে যা কিছু বলুক না, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যা করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করব। কর্তা, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। এরপর আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে। ব্যা খবরদার বল নিয়েছিলে কি না। ব্যা হুজুর, আসামির বেদবি দেখুন। ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দিব। ব্যা ব্যা হুজুর, ও কি আজকের পাগল? ও তো বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ও কি জানে ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আর পাগলের ক্ষত লিখলেই বা কি? দেখুন এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেয়ার মতলব করছে। আরে ওর কি মাথায় ঠিক আছে? এরা বলছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে। পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার, মোকদ্দমা ঢিসমিস। তোর 400 টাকাই ছেড়ে দিলাম,
ওই 100 টাকাই দে। ব্যা, দেখে নেব তুই আমার টাকা কেমন করে হজম করিস। শ্যামল তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে লাগলো। এমন সময় তার উকিল এসে শ্যামলকে ধরলো। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকার রফা হয়েছিল, 100 টাকার রফা হয়েছিল। এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। ব্যা, বাপু হে, ওইসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। ব্যা, উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু শ্যামলের মুখে কেবলই ওই একই জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ্য, পাড়া গেয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে। আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। এই বলে উকিল সেখান থেকে চলে গেল। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না, আর শ্যামলও খুশি মনে সেখান থেকে চলে গেল।